তারিখে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অন্যায়। বেশ, তাহলে এক্ষেত্রে জুনিয়র ডাক্তার শতরূপ, এই অবস্থায় দাঁড়িয়ে আজকের যে দাবি, আবারও বলছি যে দাবিগুলো ন্যায়সঙ্গত ডেফিনেটলি, কিন্তু এই যে একের পর এক দাবি আসছে, তাহলে কর্মবিরতির ভবিষ্যৎ কি? কর্মবিরতি প্রত্যাহার কবে হবে? আমি খুব সৎভাবে বলছি, আমি খুব খুশি হব কর্মবিরতি যদি প্রত্যাহার করা হয়ে যায়। আমি এটা খুব অনেস্টলি বলছি, কিন্তু আমি চাই এই কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের জয়ের মধ্যে দিয়ে প্রত্যাহার করা হোক, ওনাদের দাবি পূরণের মধ্যে দিয়ে প্রত্যাহার করা হোক, এবং বিনীত গোয়েল সহ 2-3 জনকে সরানোটা ওনাদের একমাত্র দাবি ছিল না, শুধুমাত্র ওইটা কার্যকর হওয়াটা একমাত্র দাবি পূরণ নয়। আমি 1, 2, 3, 4 করে খালি 4টে কথা বলছি। প্রথম কথা, সদিচ্ছা নিয়ে জুনিয়র ডাক্তারদের একটা প্রশ্ন উঠেছে। আমি নিশ্চয়ই এটা আমরা অনেকে জানি, যারা এমডি এখন করছেন তাদেরকে যেমন পরীক্ষা দিয়ে এমডির সার্টিফিকেটটা পেতে হবে, ডিগ্রিটা পেতে হবে, তার পাশাপাশি তাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, এই সময়কার ক্লিনিক্যাল যে এক্সপিরিয়েন্স, সেইটাও তাদের এমডির ডিগ্রিটা কমপ্লিট হওয়ার ক্ষেত্রে একটা অ্যাবসলিউটলি নেসেসারি ক্রাইটেরিয়া। এই যে ওনারা 30 দিন হোক কি 40 দিন হোক কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছেন, এর ফলে কিন্তু ওনাদের এমডি হওয়াটা পিছিয়ে যাচ্ছে। জেনে রেখে দিন, এটা হয়তো অনেকে জানেন না। এই সময়টা কিন্তু ওদেরকে আবার করতে হবে, আগামী দিনে ক্লিনিক্যাল প্রসেসের মধ্যে যেতে হবে, তারপরে পরীক্ষাটায় বসতে পারবে। একটা সারা দেশে একসাথে পরীক্ষাটা হয় না, বিভিন্ন ইউনিভার্সিটি আলাদা আলাদা। এটা একটা তো 10-15 দিন, এমস যেদিন নেবে তার 15 দিনের মধ্যে হয়তো রাম মনোহর লোহিয়া নেবে, তার 20 দিন পরে পশ্চিমবাংলা হেলথ ইউনিভার্সিটি নেবে, কিন্তু একটা টাইম পিরিয়ডের মধ্যে তো করতে হবে। আজকে মার্চে নিচ্ছে আর ও ডিসেম্বরে নিচ্ছে, তো করতে পারবে না। অতএব ডাক্তারদের যে খুব সুবিধা হচ্ছে এইটা করে, এমন কিন্তু নয়। সুতরাং তাদের দিকটাও একটু ভেবে দেখা দরকার। 2 নম্বর কথা হচ্ছে, এমত অবস্থায় তারা কেন এটা করতে বাধ্য হচ্ছে। 2 নম্বর কথা, যেটা শঙ্করদীপদাও বললেন, একটা প্রশ্ন উঠে এসছে যে তাদের মধ্যে মতপার্থক্য এবং নিজেদের মধ্যে বৈঠকের সময়ও দুটো মত পাওয়া গেছে। এটা আমি মনে করি অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত হেলদি। কোনো রাজনৈতিক দলের, আমি দেখলাম কুণাল ঘোষের একটা ভিডিও পোস্ট করে বলেছিলেন যে ডাক্তারদের মধ্যে 2-3 রকমের মতামত পাওয়া যাচ্ছে। এবার কেউ যদি এই রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গিয়ে থাকে যে আমরা 5-6 জন বসে থাকবো, একজন নেত্রী আসবেন, মহান নেত্রী এসে যা যা বলবেন আমরা চুপচাপ শুনে বাড়ি চলে যাব, কারণ সেখানে কথা বলার কিছু নেই, তার কাছে এটা অস্বাভাবিক লাগতে পারে। কিন্তু একটা প্রাণবন্ত আন্দোলনে একাধিক মত থাকবে, সেখান থেকে একটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য সবাই হবে, এটাই স্বাভাবিক। আমার 2 নম্বর কথা। লাস্ট দুটো কথা আমি এক সেন্টেন্সে বলছি। সমস্যাটা আজকে ওনারা যেটাকে নিয়ে লড়াই করছেন, গত 30-35 দিনের সমস্যা নয়, এটা গত 13 বছরের সমস্যা। যদি সরকার মেটাতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সুতরাং গত 30 দিনের কি গত 5-6 দিনের মুখ্যমন্ত্রীর উদ্যোগ দিয়ে যেন আলোচনাটা না করি। মুখ্যমন্ত্রীও কিন্তু আলোচনাটা 9 তারিখ থেকে শুরু করেননি, উনিও কিন্তু শুরু করলেন 5-6 দিন আগে থেকে। আর আমার লাস্ট কথা, কর্মবিরতি না চলতে পারে না, ঠিকই, আমি তো সেটা প্রথমেই বলেছি। এবং আমার লাস্ট কথা মহপিয়াদি, এটা আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রীও ভাবছেন যে কেন ওনাকে, ওনার সন্তান সম যারা হওয়া উচিত তারা কেন ওনাকে এতটা অবিশ্বাস করছেন যে ওনার মুখের কথায় বিশ্বাস করতে পারছেন না। কারণটা এইটা নয় তো যে 2019 সালেই আমরাই দেখেছিলাম যখন চাকরি প্রার্থীরা অনশন করছেন, মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবের বাইরে গিয়ে বলছেন এখন লোকসভা ভোটের নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে, তোমাদেরকে আমি এখন কিছু করতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি যেদিন লোকসভা ভোট শেষ হবে এমসিসি উঠে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট, ন্যায্য রিক্রুটমেন্ট যাদের পাওয়ার করে দেবো। ওটা ছিল 2019-এর এপ্রিল মাস, আজকে আমরা আছি 2024 সালে সেপ্টেম্বর মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় লোক ঠকিয়ে অভ্যস্ত, তাই ওনাকে কেউ বিশ্বাস করে না। এই সংশয়ের বাতাবরণটা যে তৈরি হচ্ছে এবং যে কারণে এখনো কর্মবিরতি প্রত্যাহার করছেন না বলে জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, দীর্ঘজীবী মিটিং হচ্ছে, এর দায় কি সরকারের নয়? আমি এইটুকু বলতে পারি যে আমি বহু বছর গণ আন্দোলনে থাকার চেষ্টা করেছি আমার সাধ্য মতো। আমি কখনো দেখিনি কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তার যতই মারাত্মক হোক না কেন, যতই তার মাত্রা থাকুক না কেন, সরকার বা সরকারের প্রধান মুখ্যমন্ত্রী এত দূর নামেন, আর কি নামবেন আমি জানি না। নিজে ধর্ণা মঞ্চে গেছেন, প্রেসিডেন্স নেই। নিজে 4 দিন অপেক্ষা করেছেন, প্রেসিডেন্স নেই। 5 দিনের দিন বসা হয়েছে, 6 ঘন্টা আলোচনা, মিনিটস লেখা হচ্ছে তো হচ্ছে, প্রেসিডেন্স নেই। যা দাবি তো শিফট হচ্ছে প্রথম দিন থেকে। 9 আগস্ট থেকে আজকে 18 সেপ্টেম্বর কতবার দাবি শিফট হয়েছে জুনিয়র ডাক্তাররা নিজেরাও জানেন না সম্ভবত। ওরা যেদিনকে, আমার একটা ছোট্ট প্রশ্ন, শতরূপ অনেক ব্যাখ্যা দিলেন, তো অঙ্কনও বললো এরা এত ছোট, আমার এগুলো উত্তর দিতে খারাপ লাগে, কিন্তু আমি শুধু এইটুকু বলতে বাধ্য হচ্ছি যে তাহলে ওরা ধরুন খুব আস্থার অভাব, ওরা সই তো কেউ ওদের গজাল মেরে করায়নি, ওরা 6 ঘন্টা অপেক্ষা করে সই করে এসেছিলেন। যে কটা কথা ওরা বলেছিলেন তার ভিত্তিতে ওই 4 ঘন্টা ধরে, 2 ঘন্টা নাকি মিটিং আর 4 ঘন্টা ধরে মিনিট সই হয়েছে। এটা করলেন কেন? কেউ মারেনি তো যেন তোমার সই করে যেতে হবে তবে তুমি গাড়িতে উঠবে, এই কথা নিশ্চয়ই তাহলে তোরা বাইরে এসে বলতেন, সেটা তো মেরে কেউ সই করাননি। তাহলে ওরা সই করে এলেন কেন? এসে আবার নতুন দাবি, এই আজকে যেগুলো আপনি শোনালেন
এগুলো তো সেদিনকে বলেন। না না এগুলো তো না না ছিল। আমি এটা এগুলো দেখাচ্ছি। সব ছিল না, এগুলো সব ছিল না। এই যে ডোলাদি বলছিলেন যে মুখ্যমন্ত্রী গেছেন, না যাননি, কিছু করা আর করতে বাধ্য হওয়ার মধ্যে একটা ফারাক আছে। তিনি যাননি, যেতে বাধ্য হয়েছেন, কারণ দেখছেন যে একটা মানুষ যারা আন্দোলন করছে তারা বা তাদের সাথে যে বাংলার মানুষ, দেশের মানুষ যারা স্ট্যান্ড বাই, যারা পাশে দাঁড়িয়েছেন, এটা দেখে কিন্তু সরকার এক্স্যাক্টলি কেতন, আমি বাধ্য এক হয়েছে। সেকেন্ড কেতন, আমাকে একটু তোমার কাছ থেকে বুঝে নিতে দাও। আমি এক্স্যাক্টলি তোমার সাথে 200% এগ্রি করছি যে যেতে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছেন। আমাকে বলো তো যে এক্স্যাক্টলি কি কারণে যেতে বাধ্য হয়েছেন? কি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলে কি আটকায়? না না, উনি করছেন, এবার ওনারা করছেন, দাবিটা তো ন্যায্য, দাবিটা নিয়ে কেউ না, না, এখানে কি বলতে আটকায়? পারছে এই যে না জুনি দাবিটা। কেন বাধ্য হলেন? মমতা ব্যানার্জি তো কথায় কথায় কম্প্রোমাইজ করার লোক না, মানে অন্তত তার সম্পর্কে এরকম সমালোচনা রয়েছে। তাহলে এক্স্যাক্টলি কোন জায়গাটা আটকাচ্ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতবার করে আমন্ত্রণ জানাতে হলো বা হাত জোর করে চা খেতে যেতে বলতে হলো? কেন, কি আটকাচ্ছে? জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলে কি আটকাচ্ছে? না না, জুনিয়র ডাক্তাররা শুধু কর্মবিরতি করছেন বা এই আন্দোলনটা শুধু যে জুনিয়র ডাক্তাররা করছেন তা নয়, কিন্তু যারা হাসপাতালে, যারা সিনিয়র ডাক্তার, কেতন কি আটকাচ্ছে জানো? মমতা, গড ফরবিড, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কিছু আটকাচ্ছে না, বিনীত গোয়েলের কিছু আটকাচ্ছিল না, নারায়ণ স্বরূপ নিগমের কিছু আটকাচ্ছিল না, আটকাচ্ছে সরকারি হাসপাতালের পরিষেবার উপর ভরসা করে থাকা যে সমস্ত মানুষ, যার মধ্যে প্রান্তিক মানুষের সংখ্যা বেশি, তাদের চিকিৎসা। এটা ভুলে গেলেও চলবে না কেতন। না না, তাহলে কি তুমি বলতে চাইছো যে মানে পুরো মেডিকেল সিস্টেমটাই এই কয়েকজন ডাক্তারের উপর নির্ভর করে আছে? তাহলে কি বলতে চাইছো যে সিনিয়র মেডিকেল পুরো ইনফ্রাস্ট্রাকচার জুনিয়র ডাক্তাররা যে ব্যাকবোন? 100 বার ব্যাকবোন, কিন্তু এটা তো সরকারকে ভাবা উচিত যে এতদিন কেন লাগলো। আচ্ছা তুমি তুমি আমাকে একটা কথা বলো, একটা কথা বলো আমার যদি প্রয়োজন না থাকে, মানুষ ভরসা করছে না কেন? কেতন আমি যদি 1 মাস কাজ না করি, আমি এবং আমার 10 জন সহকর্মী 1 মাস কাজ করলাম না, সব অফিসের কাজ যেমন ভাবে চলে সেভাবেই চললো, কোথাও কোনো রকম অসুবিধা হলো না, তাহলে আমাদের থাকার দরকারটা কি? না, এবার মাননীয় কোর্ট তো বলেছিলেন, মাননীয় কোর্ট তো সরকারকে সেই জায়গা দিয়েছিলেন, যদি সরকার মনে করে তাদের দাবিটা ন্যায্য নয়, যদি সরকার মনে করে তারা যে কাজটা করছে, যারা যে কর্মবিরতি চালাচ্ছে সেটা ঠিক নয়, সরকারকে তো কোর্ট দিয়েছে আমি জায়গা যে আপনারা অ্যাকশন নিতে পারেন। সরকার অ্যাকশন নিচ্ছে না, আর হচ্ছে মমতা এটাই প্রমাণ যে ওদের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলে ঠিক সেটাই আটকায়। ডাক্তাররা হাসপাতালে ডিউটি করতে গিয়ে ধর্ষিত হয়ে খুন হয়ে গেলেও ইন দ্য লং রান যেটা আটকায়। ডক্টর আক্তার আলী যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে পাঠিয়েছিলেন, চিঠি দিয়েছিলেন ওনার দপ্তরে, কিভাবে সন্দীপ ঘোষের জন্য আরজি করের ভেতর দুর্নীতির চক্র চলছে এবং মানুষের হেলথ সিস্টেম, পাবলিক হেলথ সিস্টেম, যেটাকে নিয়ে সত্যি মৌপিয়াদি যেটার কথা বলছে এবং যেটা নিয়ে আমরা সবাই কনসার্ন, সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে আক্তার আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে যেটা আটকেছে, এখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করার ফলে ইন দ্য লং রান হয়তো সেটাই আটকায়। 2 নম্বর কথা হচ্ছে, হ্যাঁ দাঁড়াননি, আমার প্রশ্ন আছে, না আক্তার আলীর পাশে কজন দাঁড়িয়েছিল? সবাই দাঁড়িয়েছিলেন। এখানেই ছিল, এখানেই ছিল। আপনার কোথায় ছিল বলতে পারবো না, আমাদের এখানেই ছিল, আমরা আক্তার আলীর পাশে দাঁড়িয়েছিলাম। না, তোমার কথা হচ্ছে না। সেদিন আমি জুনিয়র ডাক্তারদের কথা বলবো না, তারা ডেফিনেটলি ইয়াং। এখন যে সিনিয়র ডক্টরদের একাংশ যারা জুনিয়র ডাক্তারদের, আবার বলছি, সলিডারিটি দেখানো আর কর্মবিরতি চালিয়ে যাওয়ার তে মদত দেওয়া, এই দুটোর মধ্যে তফাৎ আছে, খুব স্পষ্ট তফাৎ আছে। ঠিক। সেই সময় তাদের শিরদাঁড়া কোথায়? আমি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি কারো সিদ্ধান্ত হয়েছিল তো, আক্তার আলীর সঙ্গে তো আমি তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি, আমি প্রশ্ন শুনেছি, আবার উত্তর দিতে হবে। তর্কের ক্ষেত্রে ধরে নিচ্ছি কারোর কারো তখন সিদ্ধান্ত ছিল না, এখন খুঁজে পেয়েছে, কেউ কারোর কারো তখনও ছিল না, এখনো খুঁজে পাইনি, তাই এখনো পর্যন্ত দাঁড়াতে পারছে না। আমি দোলাদির কথাগুলোর উত্তর আমি 1, 2, 3 করে কতগুলো উত্তর দিচ্ছি। অনেক বছর আন্দোলনে ছিলেন দোলাদি, অনেক কিছুই দেখেননি, যেমন গণ আন্দোলনে থাকাকালীন ধর্মঘটকে শ্রমিকের অধিকার বলে জেনে এসছেন, রাজ্যের সরকার ধর্মঘটকে নিষেধাজ্ঞা জারি করছে, এটা যেমন দেখেননি। সুতরাং ওই পুরনো কথা
ছেড়ে দিন, আজকে আপনি আর সেই আপনি নেই। 2 নম্বর কথা হচ্ছে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী নিজে গেছেন, এটা সত্যি আমরা খুব একটা দেখিনি। আবার মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে গিয়ে মিথ্যে কথা বলে এসছেন, 2019 সালের বলা কথা 2024 অব্দি ফুলফিল করেননি, এটাও আমরা খুব একটা দেখিনি। 3 নম্বর কথা দাবি শিফট, আমি বলছি একটা দাবিও শিফট হয়নি। যে 5টা কথা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ডাক্তারদের দাবি ছিল, ওটা বৈঠকের কন্ডিশন ছিল যে আমাদের ভিডিও রেকর্ডিং চাই, আমাদের লাইভ স্ট্রিমিং চাই ইত্যাদি। ওরা যে দাবিতে কর্মবিরতি প্রথম দিন থেকে করছেন তার মধ্যে একমাত্র বিনীত গোয়েল সহ 3 জনের ট্রান্সফার ছাড়া বাকিগুলো সরকার বলেছে তারা এগুলো কনসিডার করবে, কিন্তু এখন অবধি হাতে কলমে ইমপ্লিমেন্টেড হয়নি। একটা কথার সাথে আমি একমত, এখানে মৌপিয়াদি বা বাকিরা যে কথাটা বলছেন যে সত্যি সত্যি হয়তো বিষয়গুলো এমন এতদিন হয়নি, কিন্তু আজকেও যে চাইলেই 2 দিনে হয়ে যাবে এমন নয়, হয়তো আমার 10 দিন 20 দিন 30 দিন সময় লাগবে। তা বলে কি অতদিন কর্মবিরতি চলবে? এটা না চললেই ভালো হতো। এইখানেই প্রশ্নটা হচ্ছে, খালি এই আন্দোলনটাকে যদি আমরা গত 1 মাসের পার্সপেক্টিভে দেখি তাহলে আমাদের একরকম মনে হবে সত্যি তোমাদের এত কিসের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যখন করবেন তোমরা ছেড়ে দাও না, এবার একটু ভরসা রাখো। 1 মাসের ইতিহাসটাকে দেখলে এটা মনে হবে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 13 বছরের ইতিহাসটাকে দেখি তাহলে আমরা জানবো মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, অথবা এইসব বলে লোককে ঠকান। আবারও বলছি, আমি অনেক দিন থেকে বহু ধরনের কাজের সঙ্গে আন্দোলনের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমি শ্রমজীবী হাসপাতালের আন্দোলনে বেলুড়ে ছিলাম, আমরা নিজেরা ওখানে 25,000 টাকায় বাইপাস চালু করেছি সিপিএম আমলে। সেই সময় আমাকে সুভাষবাবু গাড়ি দিয়েছিলেন যাতে আমরা সারা রাজ্য ঘুরে প্রচার করতে পারি। আমি বলেছিলাম, উনি বলেছিলেন আমি সমর্থন করি না, আমি বলেছি হ্যাঁ আপনার সমর্থন চাই না, আপনি পরিবহন মঞ্চে একটা বাস দিন। তো আমার বক্তব্য যে তখন আমরা জানতাম 94 সাল থেকে বা তারও আগে থেকে ল্যাপ্রোস্কোপিক সার্জারির যে মেশিন, তাতে সরকারি হাসপাতালে শুধু লাইগেশন হতো, তাতে অ্যাপেন্ডিসাইটিস, গলব্লাডারে স্টোন, কিডনিতে স্টোন বা প্রোস্টেট গ্ল্যান্ড করা যায়, অত্যন্ত কম খরচে হয় এবং মাইক্রো সার্জারি হলে ব্লাড লস হয় না, ওয়ার্কারের বা গরিব মানুষের যারা খেটে খায় তাদের কাজের সময় নষ্ট কম হয়, কিন্তু করা হতো না। আমরা বেলুড় শ্রমজীবী হাসপাতালে অনেক কষ্ট করে 20 লাখ টাকা দিয়ে ওই মেশিন কিনে করে দেখিয়েছিলাম যে, আর আজও তাই রেট আছে, 2800 টাকা থেকে 4,500 টাকা রেটে আমরা আজও করি, এবং সরকারি হাসপাতালে এখন করতে টাকা লাগে না। এটা আগে লাগতো, আগে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে টাকা লাগতো, অ্যাপেন্ডিসাইটিস এবং অপারেশন করতে টাকা লাগতো সরকারি হাসপাতালে। আরে বাবা মাইক্রো সার্জারি হতো না, কি আরে হতো না তো, টেকনোলজি হচ্ছিল না, হতো না, টেকনোলজি 2094 সালে যা হতো 2024 সালে তাই হবে। টেকনোলজিটা কি ছিল বলেন না ওই দলালি? মেশিনে লাইগেশন ছাড়া 94 সালে এরকম লাইভ টেলিকাস্ট হতো না বিতর্কের। লাইগেশন ইন্ডিয়া বিক্রি করে 100 শুটিং করে দেওয়া টেলিকাস্ট। দালালদেরকে আগে টাকা দিতে হবে। ল্যাপ্রোস্কোপিক সার্জারির মেশিনে ভেরি গুড, ভালো করেছে। দাবিটা কি? তাই তুলে নিতে হবে কর্মবিরতি। ভালো কাজ করেছে। কাউকে সাধারণ এই কারণে তো আপনারা শুরু করে পছন্দ করতাম, সেই আপনি এখন ধর্মঘটের বিরুদ্ধে চলে এবং গেছেন। সেই কারণেই মমতা ব্যানার্জি আলাদা, যে এখনকার সময় সেটা হয় বাইপাস। হ্যাঁ, উনি আবিষ্কার করলেন তো শুনে অবাক ল্যাপ্রোস্কোপি হয়ে মেশিন। গেছিলেন সুভাষবাবু, বলেছিলেন 1 লাখ টাকা লাগবে, লাগতো, এখন বিনা পয়সায় হয়, কারণ ফ্রি বেড। মানে বামফ্রন্টের সময় হাসপাতালে বাইপাস সার্জারি পয়সা নিয়ে হতো, আপনি বলছেন। আরে এক সময় তো কল করলে দিদি, কি কলে বলছেন? ইন করলে আপনি একটু 11 আগে ছিল না, 11 আগে কোনো রেফারেন্স তো এখানে আসে না। 11 আগে ছিল না, কি বলেন? কি কি আপনার করবো বক্তব্যটা কি? বলুন? আরে আমার আপনার তো দল তো দুর্ভাগ্য। চলছে 11 আগে রেফারেন্স দিয়ে, আপনি নাম বললে হবে? আপনার দলটা তো টিকে আছে 11 সালের আগে রেফারেন্স দিয়ে। 94 তে মেশিন বসিয়ে ভালো কাজ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাই এখন কি ডাক্তারকে তুলে নিতে হবে অবস্থানটা? সরকার শুধু লাইগেশন মুখ্যমন্ত্রী 2020 ঠকিয়েছিলেন কেন? ল্যাপ্রোস্কোপিক সার্জারি খুব ভালো কাজ করেছেন আপনি। আপনাকে এবার এসএসকেএম এমএসসিপি করা হবে। আপনি বলুন না এখন ডাক্তারদের প্রতি আপনার বক্তব্যটা কি? লোককে আমি আক্রমণ করছি, আমি আন্তরিকভাবে প্রশংসা করছি। লোককে বিভ্রান্ত করলে সত্য বিদ্রুপের সত্যই প্রশ্ন না, থাকে। আপনি বলুন আপনার এবং আজকে সেই বক্তব্যটা কি? কারণেই- মুখ্যমন্ত্রী এর আগে ধর্ণা মঞ্চে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে সেটা পূরণ করেন, এটা কি সত্যি আমার বলছেন না একটাই মিথ্যা বলছেন? বক্তব্য ভাই, এটা সত্যি না তোমাদের মিথ্যে? এই- আমরা খুব খারাপ, আমরা হেরে গেছি, আমরা খুব ভালো। হ্যাঁ। তোমাদেরকে মানুষ 3% 3% বাড়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বলুন যে মুখ্যমন্ত্রী ঠকিয়েছিলেন কি ঠকাইছিলেন? 50% তারপরে ঠকাবেন, তারপরে ভোট পেয়ে ঠকাচ্ছেন লোককে। তাহলে তো ওনাকেই উত্তর দিতে হবে যে ভোট পাওয়ার পরে ঠকাচ্ছেন কেন? তোমরা জুনিয়র তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পরে লোককে ঠকাচ্ছেন কেন? তাতে আমরা তো হেরে গেছি, আমরা তো পারি তো। দুজনকে বিরত না তো মনে হয় না যে বিনীত গোয়েলের অপসারণ, অভিষেক গুপ্তার অপসারণ, ডিএমই ডিএইচএস এর অপসারণ, এগুলো সরকার শুনছে না? এগুলো অপসারণ এগুলো না, অপসারণ না, transfer। এগুলো তো ট্রান্সফার করেছে। ধরুন আপনার যার ক্রিমিনাল একটা কথা নেগলিজেন্স জিজ্ঞাসা করবো? আমি 10 সেকেন্ডে বলে নিচ্ছি। বিনীত গোয়েলের ক্রিমিনাল নেগলিজেন্স আমরা প্রমাণ পেয়েছি। উনি বলেছেন আমার ইন্টেলিজেন্স ফেলিয়ার করেছে, 7,000 মদ ধর করে ঢুকে গেছে, আমার পুলিশ 8 ঘন্টা ধরে বসেছিল। জুনিয়র ডাক্তার নিজেদের বুদ্ধিতে থাকলে এই আচ্ছা, অবস্থা হতো না। আমি বলিনি, আমি আপনি কাঁদবেন। বুদ্ধি থেকেই ওদের আমি সর্বনাশ আচ্ছা হচ্ছে। বলিনি, রাত্রিবেলা জুনিয়র ডাক্তার তারাই না, না, না। শোনাচ্ছে। আপনি এটা বলছেন তো অন ক্যামেরা? এই জায়গায় আপনি এটা
কর্মীরা বলছেন তো 14 তারিখ রাত্রিবেলা যা ঘটেছে তার জন্য আপনি জুনিয়র ডাক্তার দায়ী করছেন। না না সেই জায়গায় 14 তারিখ রাত্রিবেলা আজকে করে ঘটনার জন্য আপনি জুনিয়র ডাক্তার দায়ী করছেন। আপনি বলছেন তৃণমূলের পক্ষ থেকে গায়ের জোরে বললেই কি আমার আপনি মুখে কি গায়ের তৃণমূলের জোরে পক্ষ থেকে? আপনি তাই তো বললেন ওর কথার উত্তরে। একবারও বলিনি। ও আরজি করে 14 জন আমরা কথা হাজারবার বলছে। বলি যে তাহলে আপনি জুনিয়র ডাক্তারের দোষ দিচ্ছেন কেন? তারিখে যে ঘটনা জুনিয়র ডাক্তারদের ঘটেছে দোষ দিচ্ছেন কেন? সেটা অত্যন্ত অন্যায়। বেশ, তাহলে এক্ষেত্রে জুনিয়র ডাক্তার না, 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 এক second, সেটার বিচার রাত্রিবেলা আর না, 14 তারিখে যা হয়েছে তাতে তোমাদের পতাকাও দেখা ঠিক আছে, গেছিল। ঠিক আছে, কে বলেছে কিন্তু আপনাদের? এটা আমি কে একবার বলেছে করিনি। আমাদেরকে? খুব ভালো কথা, কে আমাদের বলেছে আমাদের? আমার আমার একটা বন্ধু ছবি যান, কোর্টে জমা দিয়ে না, না, না। কোর্টে জমা দিয়ে আমাদের পার্টিকে নিষিদ্ধ করে দিন। তাহলে আপনার বন্ধু ছিল, আপনার বন্ধু আপনার বন্ধু ছিল। ছিল, ছিল। নাম বলুন আপনার বন্ধু। আপনার বন্ধু ছিল। আপনার বন্ধু ছিল। আপনার বন্ধু ছিল। আপনার বন্ধুর নাম বলুন। আপনার বন্ধু আজকে নাম বলুন। তদন্ত সহযোগিতা করুন, বন্ধুর নাম বলুন। না তুমি তো আপনার বন্ধুকে, তুমি তো এজেন্সি। আপনার বন্ধুকে ওনার বন্ধু জড়িত, উনি এখানে বলেছেন। আপনি নাম বলুন, আপনার কোন বন্ধু ছিল ওখানে উপস্থিত? নাম বলুন, শোনো, নাম বলুন। বিজেপিকে আমি দূর করে আপনার নাম বলুন। আপনার কোন বন্ধু ভাঙচুরের সময় উপস্থিত ছিল? আপনি নাম বলুন। ডিওয়াইএফআই এর তো একটা ক্রিয়েটিভের ডিওয়াইএফআই আইডবার লোগো ছিল 17, এবং সেখানে আরজি অন্য সব জায়গায় রাত দখল হয়েছে, সেদিন সবাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, কিন্তু ওই ক্রিয়েটিভে আরজি করের ক্রিয়েটিভে নির্দিষ্টভাবে ডিওয়াইএফআই এর লোগো ছিল, ওখানে ডিওয়াইএফআই এর পতাকা ছিল, ব্যারিকেড ধস্তাধস্তি, সেটা তো দেখা গেছে। তার কারণ ঘটনাটা যেদিন ঘটেছিল সেই দিন থেকেই ওখানে এসএফআই চল চল সেমিনার হল সেটাও শোনা গেছে। হ্যাঁ, এসএফআই ডিওয়াইএফআই এবং চলচল সেমিনার হলটা যার মুখে শোনা গেছে সে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং সে দমদমের তৃণমূল কাউন্সিলরের ছায়াসঙ্গী। এর আগের দিন যেদিন আমি কলকাতা টিভিতে এসেছিলাম সেদিন নাম করে বলেছিলাম, নামটা আমার কাছে মোবাইলে এখনো আছে। এত গুন্ডার নাম আজকাল মনে রাখতে হয়, সবগুলো মনে থাকে না, দেখে বলতে পারি। সুতরাং ওগুলো ছেড়ে দাও, এগুলো এর আগের দিন বলেছিলাম এখানে এসে। ওই আমার চলচল নাম সেমিনার তোমার ফোনে নেই তো? না, তোমার নাম তো মানে সেই যদি হৃদয় লেখন নাম সে নাম রয়ে যাবে, ওরমভাবে রয়ে গেছে। আমি বলছি যে সুতরাং এগুলো হয়েছে ওখানে 9 তারিখ যেদিন ঘটনাটা সামনে এলো সেই দিন রাত্রিবেলা থেকে এসএফআই ডিওয়াইএফআই এডবার ওখানে ধর্ণা চলছিল। সেই দিন যখন মিছিল করে শ্যামবাজারের দিকে চলে গেছে রাত দখলের ওখানে, সেই সময় বাংলার সমস্ত মিডিয়ায় লাইভ টেলিকাস্ট হয়েছে ওই ধর্নার যে একদল মব, তারা ওই আক্রমণের যে একদল মব তারা ঢুকে গিয়ে ভাঙচুর করছে। কারা আরজি করে প্রমাণ লোপাট করতে চায় একটা 5 বছরের বাচ্চাও এটা জানে। ও যে সন্দীপ ঘোষের কথা বলছিল, মুখেদি একটা কথা বলি, 10 সেকেন্ড লাগবে। সরকারি চাকরিতে একটা পিওনের পোস্টে কেউ যখন রিক্রুট হয় তারও একটা ব্যাকগ্রাউন্ড চেক হয়। এখানে সন্দীপ ঘোষ 2017 সালে হংকংয়ে মোলেস্টেশন কেসে অ্যারেস্টেড হয়েছিল, জেল কেটেছিল। রাজ্য সরকার জানতো না, তাকে আরজি করের প্রিন্সিপাল করলো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কে দায়ী? কেতন। কে দায়ী মুখ্যমন্ত্রী আপনি ছাড়া?